Welcome to WBCS Guide YouTube channel. Dear aspirants, WBPSC ক্লার্কশিপ এই পরীক্ষার পার্ট 2-তে যারা প্রিপেয়ার করছো অর্থাৎ পার্ট 1 যারা কোয়ালিফাই করছো তাদের জন্য এই ক্লাস। সবার শুরুতে বলি যে রেগুলার বেসিসে ইউটিউবে ক্লাস দেওয়া সম্ভব হবে না, তবে সপ্তাহে 3 থেকে 4টি ক্লাস আমি কিন্তু তোমাদেরকে দেব। যেহেতু আমাদের একটা ব্যাচ চলছে সেহেতু সেখানেও আমাকে সময় দিতে হচ্ছে, তার সাথে সাথে WBCS এর ডেসক্রিপটিভ ব্যাচও চলছে। হ্যাঁ, সো আমি যখন যখন সময় পাবো তখন তখন ইউটিউবে তোমাদের জন্য ক্লাস অ্যারেঞ্জ করব, ঠিক? এই কারণে তোমরা একটু চ্যানেলটাকে ফলো করবে যে কখন কখন আমি ক্লাসটাকে আপলোড করছি। মূলত আমি যে কথাটি তোমাদের কাছে বলতে চাই সেটা হলো, আমি এখানে পড়াই বা না পড়াই, মার্কেটে বুক অ্যাভেলেবেল আছে এবং তাছাড়া আমি একটা স্টাডি ম্যাটেরিয়ালও তোমাদেরকে প্রোভাইড করছি, যার প্রাইস রেখেছি অনলি 250, যেখানে 127টি রিপোর্ট থাকছে, 50টি প্রেসিজ রাইটিং থাকছে, 100টি ট্রান্সলেশন থাকছে এবং 80টি বাংলার রিপোর্ট মানে প্রতিবেদন থাকছে, ঠিক? তো এই কম্প্যাক্ট স্টাডি ম্যাটেরিয়ালটা 250 রুপিসে তোমরা অ্যাভেল করতে পারবে, সেখান থেকে পড়তে পারো। আদারওয়াইজ মার্কেটে অনেক বই অ্যাভেলেবেল হয়ে যাবে বা এখনো হয়ে গেছে হয়তো, সেগুলো পারচেজ করে তোমরা একটাই আর্জি আমার তোমাদের কাছে আমার, সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ওকে, দেখো, প্র্যাকটিস ছাড়া ক্লার্কশিপ টপকানো কিন্তু সম্ভব নয়। কেন? কারণ 1 ঘন্টা সময়ের মধ্যে within 1 hour you have to complete 6 topics, 3 from English and 3 from Bengali. ওকে, তাহলে 6টা টপিক 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করা এটা চারটেখানি ব্যাপার নয়। সব থেকে বড় কথা হলো যে প্রিলিমিনারিতে যদি কারো কম স্কোর থাকে তাহলে তাকে বেশি এফর্ট দিতে হবে এই পার্ট 2 পরীক্ষার জন্য, মেন্সের জন্য। কেন কি গতবারে দেখা গেছে যে প্রিলিমিনারিতে কেউ 50 পেয়েছে, তা সত্ত্বেও মেইনসে গিয়ে সে 70 পেয়ে গেছে বা 80 পেয়ে গেছে, এরকম করে কিন্তু সে আলটিমেটলি চাকরিটা কিন্তু সিকিওর করতে পেরেছে। হ্যাঁ, সো এটা সবাই একটু মাথায় রাখো, রেখে ভালো করে মন দিয়ে এটার জন্য পড়ো। ওকে, আর যেহেতু আমাদের এই ক্লার্কশিপেরই একটা স্পেশাল ব্যাচ চলছে ডেসক্রিপটিভ ইংলিশের জন্য, যদি মনে হয় মান্থলি ফিজ মাত্র 300 টাকা, সেটাতে জয়েন করতে পারো। আদারওয়াইজ ইউটিউবে তো আমি ক্লাস যেমন 3-4টে দেবো বললাম সেভাবে দিতে থাকবো। ওকে, আচ্ছা, আজকের ক্লাসে আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে প্রেসিজ রাইটিং শিখতে চলেছি। এখন ঘটনা হচ্ছে যে প্রেসিজ রাইটিং কি করে শিখবো? দেখো, একটা সত্যি কথা বলি, প্রেসিজ রাইটিংকে শেখানোর মতো কিছু নেই, কিন্তু আমি তোমাদেরকে কিছু টিপস প্রোভাইড করতে পারি যে আসলে কিভাবে কিভাবে প্রেসিটাকে লিখতে হয়। দেখো, প্রেসি মানেই হচ্ছে সারাংশ লিখন। এবার ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু এখানে কেউ ইংরেজির কথা বললে সবাই জিজ্ঞেস করবে, দাদা বাংলাটা করবেন তো? হ্যাঁ, তো দেখো, ইংরেজি যে করতে পারবে সে বাংলা এমনিই করতে পারবে। যে ব্যক্তি একটা ইংলিশ রিপোর্ট লিখতে পারবে সে বাংলা লিখতে পারবে না? অবশ্যই পারবে। যে ব্যক্তি ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে সে 100% ইংরেজি থেকেও বাংলায় বঙ্গানুবাদ করতে পারবে। ঠিক তেমনি ভাবে যে ইংরেজিতে প্রেসি করতে পারবে সে বাংলাতে আরো ভালোভাবে প্রেসি করতে পারবে, যেহেতু আমরা বাংলাতে পড়াশোনা করে এসেছি, ঠিক না? তাই আজকে আমি তোমাদের দুটোই শেখাবো, অর্থাৎ ইংলিশের প্রেসিজ রাইটিং এবং বাংলার সারাংশ লেখা, এটাও কিন্তু আমরা আজকের ক্লাসে শিখবো। ওকে, আশা করছি সবাই পেন অ্যান্ড পেপার নিয়ে বসেছো। যখনই আমি প্রেসিভ প্যাসেজটাকে দেব, তোমরা যেটা করবে সেটা হচ্ছে সেটাকে স্ক্রিনশট করে নাও অথবা ভিডিওটাকে পজ করো। ভিডিওটাকে পজ করে যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেই প্যাসেজটাকে খাতায় লিখে নাও। ওকে, আরেকটা কথা বলি, আমাদের ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবে, সেইখানে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপে আমি তোমাদেরকে মোটামুটি সপ্তাহে একটি করে হলেও কিছু না কিছু স্টাডি করার জন্য, তোমাদের পড়ার জন্য আমি কিছু না কিছু একটা দেব, ঠিক? তো সেই ক্ষেত্রে টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো। বেশ, চলো তাহলে শুরু করি। ওকে, now দেখো, write a precis of the following passage and give a suitable title. ওকে, তো প্যাসেজটা কি বলছে ভালো করে পড়ো।
দেখো প্রেসি লেখার ক্ষেত্রে সব থেকে বড় কথা হচ্ছে আমি কতগুলো পয়েন্ট আগে বলি সে কটাকে লেখো। দেখো ফার্স্ট পয়েন্ট যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে যে রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। প্রথম কথাটাই হচ্ছে রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ তুমি যে প্যাসেজটা তোমায় দেওয়া হয়েছে সেই প্যাসেজটা পড়ে যদি তুমি মানেই উদ্ধার না করতে পারো তাহলে আর প্রেসিটা কি লিখবে বলো। তো অন্তত প্রেসিটাকে যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেই প্যাসেজটা পড়তে হবে, পড়ে তার মানেটা উদ্ধার করতে হবে। এবার ঘটনা যেটা হয় সেটা হচ্ছে আমাদের যদি প্র্যাকটিস না থাকে, এই যে আমি শুরুতেই বললাম না প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, তো প্র্যাকটিস না থাকলে আমরা একটা প্যাসেজ বা যে প্যাসেজটা আমাদেরকে দেওয়া হচ্ছে প্রেসি করার জন্য সেটা একবার পড়ে মানে ক্লিয়ার করতে পারবো না। কিন্তু আমরা যদি এই পরীক্ষার আগের কয়েকদিনে বেশ কতগুলো প্রেসি যদি প্র্যাকটিস করে ফেলি তাহলে আমাদের পড়ার অভ্যাসটা তৈরি হবে, একবার পড়লেই আমরা মানে বুঝতে পারবো। তাহলে আমি কি বললাম, প্রথম কতগুলো টিপস দিচ্ছি সেগুলো আগে লেখো। তাহলে 1 নম্বর কথা বললাম যে রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এটা সবার আগে কাজ হচ্ছে। যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেটাকে ভালো করে পড়ো এবং প্যাসেজ কি বলতে চাওয়া হয়েছে সেটাকে বোঝো। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে যে এর মধ্যে এই প্যাসেজের মধ্যে কি পয়েন্টস থাকবে সেই কি পয়েন্টস গুলোকে তোলো, অর্থাৎ পিক আউট, লেখো নেক্সট পয়েন্ট, পিক আউট দ্য কি পয়েন্টস, অর্থাৎ প্যাসেজের মধ্যে যে কি পয়েন্টস গুলো দেওয়া আছে সেগুলোকে পিক আউট করতে হবে আমাদের, এটা 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হচ্ছে দেখো প্রেসি লেখার সময় এক্সাম্পল আমরা কখনো ইউজ করব না, কোনো প্রকারের রিপিটেশন আমরা ইউজ করব না এবং কোনো কিছুর বিবরণ বা বিশদ বিবরণেও যাব না। তার মানে আমাদেরকে কতগুলো জিনিসকে অমিট করতে হবে। এখন কথা হলো কি অমিট করব দাদা? অমিট করব হচ্ছে ডিটেইলস, অর্থাৎ কোনো কিছুর ডিটেইলসে যাব না। তারপরে এক্সাম্পলস, এক্সাম্পলস তারপরে রিপিটেশন, এনি কাইন্ড অফ রিপিটেশন সেগুলো কিন্তু আমরা করব না। ওকে, তাহলে এগুলোকে অমিট করব, ডিটেলসে যাব না, এক্সাম্পল ব্যবহার করব না, রিপিটেশন করব না, যেটা একবার বলেছি ব্যাস ওটা ওইটুকুনি, আর বলবো না। ঠিক, তাহলে এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা কি? খুব ইম্পর্টেন্ট 4 নম্বর পয়েন্ট, সেটা হলো যে দেখো কেউ কেউ প্রেসিজ এমনভাবে লেখে যে ওই প্যারাগ্রাফ যেটা দেওয়া হলো সেই প্যারাগ্রাফ থেকে কতগুলো লাইনের নিচে আন্ডারলাইন করলো, ব্যাস তারপর সেই লাইনগুলোকে অ্যাজ ইট ইজ লিখে দিল। এরকম করলে কিন্তু তোমাদের প্রেসিতে থাকবে হচ্ছে 15 মার্কস। ওকে, প্রেসিতে 15 মার্কস থাকবে। সেই 15 মার্কস কিন্তু তোমরা মোটামুটি ধরো 3-4-এর বেশি কিন্তু পাবে না আর কি, যদি একদম প্যাসেজ তুলে দাও। বুঝতে পারছো কি বলেছি আমি? সো এই জন্য 4 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইউজ ইউর ওন ল্যাঙ্গুয়েজ। ইউজ ইউর ওন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ নিজের ভাষা ব্যবহার করো। ঠিক আছে, নিজের ভাষা ব্যবহার করো। প্যাসেজে যেটা লেখা আছে ওই কথাটাকেই দরকার পড়লে তুমি লেখো, কিন্তু অন্যভাবে লেখো। সেখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে তার কোনো অন্য সিনোনিম তুমি ব্যবহার করো। সেখানে যে বক্তব্যটা তুলে ধরেছে সেটা সেই তোমার নিজের ভাষায় লেখো। ওকে, তাহলে ইউজ ইউর ওন ল্যাঙ্গুয়েজ, এটা একটা মাথায় রাখবে। চলো 5 নম্বর পয়েন্ট যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে দেখো প্রেসি মানে কি? প্রেসি মানে একটা প্যাসেজ তোমাকে দেওয়া হয়েছে, সেই প্যাসেজটি নিশ্চিত রূপে একটা ফ্লোতে চলেছে, অর্থাৎ শুরুতে একটা বর্ণনা ছিল, সেটার কন্টিনিউয়েশন মাঝে হয়েছে, কনক্লুশন শেষে হয়েছে। তাহলে নিশ্চিত রূপে একটা প্যাসেজ প্যারাগ্রাফ দিলে সেটাতে একটা ফ্লো থাকবে না। তো সেই কারণে ফ্লো মেনটেন করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সেই ফ্লোটা যেন লজিক্যাল হয়। ওকে, তাই 5 নম্বর পয়েন্ট হচ্ছে মেইনটেইন logical flow of your writings. Okay, লজিক্যাল ফ্লো মেনটেন করতে হবে। ওকে, মানে সামনের থেকে একটা লাইন, পেছনের থেকে একটা লাইন, শেষের থেকে একটা লাইন তুলে তুলে আমি প্রেসি করলাম, এমনটা কিন্তু হয় না। ওকে, বেশ। তারপর 6 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লেন্থ। এখন ঘটনা হচ্ছে যে দাদা লেন্থ কি হবে? দেখো প্রেসি সাধারণত 1/3 অফ দ্য গিভেন প্যাসেজ হয়, অফ দ্য গিভেন প্যাসেজ, অর্থাৎ যে প্যাসেজটা তোমাকে দেওয়া হয়েছে সেই প্যাসেজের 1/3 তোমাকে করতে হবে। অর্থাৎ কি, যদি 100 ওয়ার্ডসের একটা প্যাসেজ তোমাকে দেওয়া হয় তাহলে সেটা তোমাকে 33 ওয়ার্ডস বা
35-36 হলেও কোনো অসুবিধা নেই, এর মধ্যে শেষ করতে হবে। সো লেন্থের দিকেও আমাদের মাথা রাখতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ দ্যাট ইজ টাইটেল। ওকে, অর্থাৎ যে প্রেসিটা তুমি লিখছো সেই প্রেসির একটা অবশ্যই সুন্দর একটা টাইটেল দেবে, এবং এই টাইটেলের ভাষা যেন খুব সহজ সরল হয়। টাইটেলের ভাষা যদি জটিল হয় তাহলে কিন্তু হবে না। এইখানে একটা জিনিস তোমরা বোঝার চেষ্টা করো যে প্রেসি ব্যাপারটা কি। প্রেসি মানে সারাংশ, অর্থাৎ একটা বিরাট বড় লেখা, সেই লেখাটাকে পড়ার অত সময় মানুষের কাছে নেই, তাই ওই লেখাটাকে কনডেন্স করতে হবে, ছোট্ট করতে হবে, যাতে ছোট্ট ওই লেখাটি পড়লেই মানুষ ওই পুরো ব্যাপারটাকে বুঝতে পারে, অর্থাৎ সামারাইজ করা। বুঝতে পারছো? তো সেই কারণে যে টাইটেল তুমি প্রোভাইড করবে সেটাই যদি জটিল হয়ে যায় তাহলে আর লোকে কি পড়বে বলো? বুঝতে পারছো? সো এই জিনিসগুলোকে, এই 7টা কথা যদি মাথায় রাখো তাহলে দেখবে যে প্রেসিজ লেখার ক্ষেত্রে তোমাদের অনেক অনেক হেল্প হবে। একটা জিনিস ভাবো যে তোমরা যারা 89,000, অনেকে বলছিল যে দাদা মোটিভেশন পাচ্ছি না, আদৌ চাকরিটা হবে কিনা, আগেও পরীক্ষা দিয়েছি হয়নি, এবার দিলে হবে কিনা। আমি একটা কথা বলি, দেখো সংগ্রামের নাম হচ্ছে জীবন, সংগ্রাম যেখানে শেষ সেখানেই মৃত্যু, একদম। যেখানে সংগ্রাম শেষ হলো সেখানেই মৃত্যু, মানে মরে গেলে ব্যাস। তাহলে তোমরা 89,821 জন বোধহয় খুব সম্ভব পাশ করেছে। তাহলে 89,821 জন পাশ করেছে মানে নিশ্চিত রূপে 2-3 লক্ষ পরীক্ষা দিয়েছিলাম, যদি কম করেও ধরি, তাহলে কম করে ধরলেও 2-3 লক্ষ ছেলে মেয়ে বা 3 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল। তাহলে সেই 3 লক্ষ ছেলে মেয়ের মধ্যে ধরে নাও যে 89,000 বা 90,000, 90,000 পাশ করেছে। তার মানে তোমরা তো নিশ্চিত রূপে 2,10,000, আমি যদি ধরি যে 3 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, তাহলে নিশ্চিত রূপে তোমরা এখানে তো 2,10,000 ছেলে মেয়েকে পেছনে ফেলে এসেছো। তার মানে নিশ্চিত রূপে তোমাদের মধ্যে কিছু না কিছু ক্যালিবার আছে, যার কারণে তোমরা প্রিলিমস থেকে কোয়ালিফাই করতে পেরেছো। সো এই জিনিসটাই কি তোমাকে মোটিভেট করার জন্য যথেষ্ট নয়? আই থিঙ্ক সো। ওকে, বেশ, চলো এবার আমরা তাহলে প্যাসেজটাকে একবার পড়ি। Rapid development and deployment of powerful generative AI models carry significant environmental consequences. Training models with billions of parameters demands massive amounts of electricity, often sourced from fossil fuels, thereby increasing carbon emissions. Moreover, cooling the data centers where these models operate requires huge volumes of water, putting a strain on local water supplies. The growing ubiquity of AI also means its inference phase consumes energy continuously, not just during training. Each user query may draw more power than a simple web search. In addition, manufacturing the hardware such as GPUs for AI involves energy intensive mining and transport, underlying further environmental costs. Without careful management, data centers and AI infrastructure may grow unsustainably, undermining the climate goals they purport to support. Experts call for holistic assessments of AI's environmental footprint and more sustainable approaches to model design, cooling, and energy sourcing. তার মানে এই প্যাসেজটি পড়ে আমরা বুঝতে পারলাম যে এখানে আজকের দিনে দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বিষয়টি খুব র্যাপিডলি ডেভেলপ করছে। তো এটার সাথে সাথে মানুষের শ্রম ধীরে ধীরে কমে আসছে। তো এটা মানুষের কাছের জন্য একটা ভালো ব্যাপার হয়েছে, কিন্তু তার সাথে সাথে পরিবেশের ক্ষতিটাও যে হচ্ছে, বুঝতে পারছো? এই প্রসঙ্গই কিন্তু এইটার মধ্যে রয়েছে। তাহলে আমরা যে পয়েন্টগুলো লিখেছিলাম রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, তাহলে আমরা যখন পড়লাম, পড়ে কিন্তু বিষয়টাকে বুঝলাম যে ব্যাপারটা কি হলো। এইবার দ্বিতীয়বার যখন আমরা রিড করব তখন আমরা পিক আউট করব কি পয়েন্টস গুলোকে। এবার যেহেতু এটা পড়লাম, আমি কিছু বাংলা বললাম না, তাই অনেকের বুঝতে অসুবিধা হবে। চলো এটাকে একবার একটু ট্রান্সলেট করা যাক। যদিও এই সেম প্যাসেজটাকে আমি বাংলাতে রেখেছি এবং বাংলাতেও এটার প্রেসিজ আমি করাবো। ওকে, ঠিক।
দেখো বলছে র্যাপিড ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপ্লয়মেন্ট অফ পাওয়ারফুল জেনারেটিভ এআই মডেলস ক্যারি সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সেস। অর্থাৎ এই যে এআই, যে জেনারেটিভ এআই এর প্রগ্রেস যে হচ্ছে, এর প্রগ্রেসের সাথে সাথে পরিবেশের ওপরেও কিন্তু তার একটা বিরাট বড় প্রভাব পড়ছে। ট্রেনিং মডেলস, অর্থাৎ মডেলসগুলোকে প্রশিক্ষণ দেওয়ার সময় উইথ বিলিয়ন্স অফ প্যারামিটার্স। দেখো এআইতে যেমন চ্যাট জিপিটি বা পারপ্লেক্সিটি, এই কি যে সমস্ত বেরিয়েছে না, এইগুলোতে যখন তুমি কোনো কমান্ড দেবে, সেই কমান্ড দেওয়ার সাথে সাথে সে তোমাকে কিছু না কিছু একটা আনসার বের করে দেবে। এইটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাকে যে প্রশিক্ষণ দিতে হয়, মানে যে মেশিনটাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তবেই তো সে তোমার আনসারটাকে দিচ্ছে, বুঝতে পারছো তো? তো সেই মডেলটাকে প্রশিক্ষণ দিতে গেলে তার বিলিয়ন্স প্যারামিটার্স রয়েছে, এবং যেখানে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি কনজিউম হচ্ছে, আর যে ইলেকট্রিসিটি অফেন সোর্স ফ্রম ফসিল ফুয়েলস, যেগুলো আমাদের জীবাশ্ম জ্বালানি থেকে যাচ্ছে। মানে যদি ধরো ইলেকট্রিসিটি যদি বেশি খরচ হয়, তাহলে সেই ইলেকট্রিসিটি আমাদের এখানে কিভাবে তৈরি হচ্ছে? কয়লা পুড়িয়ে তৈরি হচ্ছে, তার মানে কি জীবাশ্ম জ্বালানি বেশি পরিমাণে খরচ হচ্ছে, দেয়ার বাই ইনক্রিজিং কার্বন এমিশন। আর যত কয়লা পোড়ানো হবে ততই কার্বন এমিশন হবে আমাদের এই পৃথিবীতে। মোরওভার কুলিং দ্য ডেটা সেন্টার্স, এছাড়াও যখন ডেটা সেন্টার্সগুলো, অর্থাৎ এই এআই মডেলসের যে ডেটা সেন্টার্সগুলো যেখানে সমস্ত ডেটা স্টোর রাখা হয়, সেই ডেটা সেন্টারগুলোকে কুল করতে হয়, ঠান্ডা রাখতে হয়, যার জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। ওকে, তাহলে কি বলছে? কুলিং দ্য ডেটা সেন্টার্স ওয়্যার দিস মডেলস অপারেট রিকোয়ার্স হিউজ ভলিউমস অফ ওয়াটার। অর্থাৎ এই ডেটা সেন্টার্সগুলোকে ঠান্ডা রাখার জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। পুটিং এ স্ট্রেইন অন লোকাল ওয়াটার সাপ্লাইজ। আর যেহেতু এই যে প্রচুর জলের প্রয়োজন হচ্ছে, ধরো যে এ নামে একটা সিটি, সেই এ নামক সিটিতে একটা এআই এর ডেটা সেন্টার তৈরি হয়েছে, তাহলে সেই জায়গাতে যদি প্রচুর জলের প্রয়োজন হয়, তাহলে ওই এ নামক সিটিতে যে অন্য যে নাগরিকদের জন্য যে জল আসতো, সেই জল সরবরাহ কিছু না কিছু হলেও হ্যাম্পার হবে, সেই কথাটা এখানে বলা হয়েছে। ওকে, আর কি বলা হচ্ছে? দ্য গ্রোয়িং ইউবিকুইটি। ইউবিকুইটি মানে কি? সর্বব্যাপিতা, মানে সব জায়গায় বিরাজমান অবস্থা। তাহলে দ্য গ্রোয়িং ইউবিকুইটি অফ এআই অলসো মিনস ইটস ইনফারেন্স। ইনফারেন্স মানে কি? ইনফারেন্স মানে কোনো কিছুর সিদ্ধান্ত প্রদান করা বা কোনো কিছুর অনুমান দেওয়া। অর্থাৎ তুমি এআই কে কোনো একটা কিছু জিজ্ঞেস করলে, সে তোমাকে একটা রেজাল্ট বের করে দিল, অর্থাৎ ইনফারেন্স। অর্থাৎ এটাকে ইউজ বলতে পারো, আমি যেন ইউসেজ লিখে রেখেছি এখানে। ওকে, অর্থাৎ কি? যে সর্বব্যাপী যে এআই ব্যবহার হচ্ছে, এর মানে হচ্ছে যে যখনই এই এআই তোমাকে একটা রেজাল্ট বের করে দিচ্ছে, তখন সে কি করছে? কনজিউমস এনার্জি কন্টিনিউয়াসলি, সে কন্টিনিউয়াসলি এনার্জিকে কনজিউম করছে। নট জাস্ট ডিউরিং ট্রেনিং, শুধুমাত্র সেটা তাকে প্রশিক্ষণ দেওয়ার সময় যে এনার্জি ড্রেইন হচ্ছে তা নয়, অল টাইম সে এনার্জিকে কনজিউম করছে। ওকে, ইচ ইউজার কোয়েরি মে ড্র মোর পাওয়ার দ্যান আ সিম্পল ওয়েব সার্চ। আগে যেমন আমরা সাধারণত কি করতাম? একটা ওয়েব সার্চ করতাম, তো ওয়েব সার্চ করলে গুগলে গিয়ে একটা জিনিস সার্চ করতাম, তার একটা নিশ্চিত রেজাল্ট আসতো। তো তাতে করে যা মানে পাওয়ার ইউজ হতো, বরং এআই ইউজ করলে তার থেকে বেশি পাওয়ার কনজিউম হচ্ছে, এটা বলছে এই প্যারাগ্রাফ। ইন অ্যাডিশন, এছাড়াও ম্যানুফ্যাকচারিং দ্য হার্ডওয়্যার সাচ অ্যাজ জিপিইউজ, অর্থাৎ এই এআই তৈরি করতে গেলে যে হার্ডওয়্যারগুলো তৈরি হয়েছে, কম্পিউটার্সগুলো, জিপিইউসগুলো, সেটা তৈরি করার জন্য ইনভলভস এনার্জি ইন্টেন্সিভ মাইনিং অ্যান্ড ট্রান্সপোর্ট। সেই ক্ষেত্রে আমাদের খনিজ পদার্থ ব্যবহার হয়েছে এবং সেইগুলো ট্রান্সপোর্ট করার প্রয়োজন পড়েছে। আন্ডারলাইং ফার্দার এনভায়রনমেন্টাল কস্ট, আর যার অর্থই হচ্ছে যে সব দিক থেকেই ঘুরিয়ে ফিরিয়ে সেই পরিবেশের ক্ষতিটাই হচ্ছে। এবার দেখো এই পর্যন্ত বলে দিল, কিন্তু এই পর্যন্ত কি বলে দিল? এই পর্যন্ত বলে দিল যে এআই দ্রুত র্যাপিড করছে, তার কোথায় কোথায় কি হচ্ছে, পরিবেশের গত ক্ষতি হচ্ছে, ইত্যাদি বলে দিল। তারপর দেখো কনক্লুশন আসছে, উইদাউট কেয়ারফুল ম্যানেজমেন্ট, অর্থাৎ কেয়ারফুল ম্যানেজমেন্ট ছাড়া ডেটা সেন্টার্স অ্যান্ড এআই ইনফ্রাস্ট্রাকচার মে গ্রো আনসাস্টেনেবলি।
অর্থাৎ যদি প্রপার ম্যানেজমেন্ট এখনো না তৈরি করা হয়, তাহলে এই যে এআই ইনফ্রাস্ট্রাকচার যে বৃদ্ধি পাচ্ছে এটা আনসাস্টেনেবল হয়ে যাবে, মানে সাস্টেইন করতে পারবে না, টিকে থাকতে পারবে না এই পৃথিবীতে। আন্ডারমাইনিং দ্য ক্লাইমেট গোলস দে পারপোজ টু সাপোর্ট। আর যার কারণে এই ক্লাইমেট গোলস আমরা যেটা রেখেছিলাম, মানে পরিবেশের যে আমরা রক্ষা করব, হ্যাঁ, বা আমাদের ক্লাইমেটকে যে আমরা রক্ষা করব, সেই গোলটার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এই কারণে দেখো কনক্লুশনে বলছে এক্সপার্টস কল ফর হলিস্টিক অ্যাসেসমেন্টস ফর এআই's এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্ট। অর্থাৎ এই যে এআই ব্যবহার করার জন্য যে এনভায়রনমেন্টাল ইস্যুস তৈরি হচ্ছে, সেটার জন্য একটা হলিস্টিক অ্যাসেসমেন্ট করা প্রয়োজন। ওকে, হলিস্টিক অ্যাসেসমেন্ট মানে সার্বিক একটা অ্যাসেসমেন্ট করা দরকার। and more sustainable approaches to model design, cooling and energy sourcing। অর্থাৎ এবং একটা সাস্টেইনেবল, একটা টেকসই অ্যাপ্রোচ আমাদেরকে নিতে হবে, যা কিসের জন্য? মডেল ডিজাইনে, কুলিং এর ক্ষেত্রে বা এনার্জি সোর্সিং এর ক্ষেত্রে। অর্থাৎ অপ্রচলিত শক্তির ব্যবহার করতে হবে, হ্যাঁ, কুলিং করার জন্য ওয়াটার বাদ দিয়ে অন্য কিছু ব্যবহার করা যায় কিনা সেটা নিয়ে ভাবতে হবে, এবং মডেল ডিজাইন এমনভাবে করতে হবে যাতে তার এনার্জি কনজিউম কম করা যায়, এইরকম একটা ব্যাপার স্যাপার। ওকে, তাহলে এই প্যাসেজ পড়ার পরে, যেহেতু আশা করছি তোমরা ভিডিওটাকে পজ করেছিলে, এটাকে নিজেদের খাতায় লিখে নিয়েছো, এবার এখান থেকে দেখো আমি তোমাদের জন্য কিছু কি পয়েন্টস দিচ্ছি। যেমন আমি মুখে বলবো, তোমরা একটু লিখে নেবে। যেমন এখান থেকে আমার একটা কি পয়েন্টস মনে হয়েছে যে এআই ট্রেনিং রিকোয়ার্স ভেরি হাই ইলেকট্রিসিটি, এটা আমার মনে হয়েছে। কি বললাম? AI training requires very high electricity। হাইফেন দিয়ে লেখো, এই যে হাই ইলেকট্রিসিটির প্রয়োজন হচ্ছে, যার কারণে দেখো এখানে লেখা রয়েছে ম্যাসিভ অ্যামাউন্টস অফ ইলেকট্রিসিটি। দেখো আমি এখান থেকে একটা শব্দও নিইনি, এই প্যাসেজ থেকেই আমি একটা বক্তব্য বললাম কি, যে এআই ট্রেনিং রিকোয়ার্স ভেরি হাই ইলেকট্রিসিটি, এখান থেকে একটা শব্দও নিইনি কিন্তু। ওকে, তারপর হাইফেন দিয়ে লেখো যে কার্বন এমিশন, আর যেহেতু এটা করার জন্য ফসিল ফুয়েল ইউজ হচ্ছে, যার কারণে কার্বন এমিশন হচ্ছে। বুঝতে পারছো? চলো প্রথম একটা কি পয়েন্ট নিয়ে নিলাম। 2 নম্বর কি পয়েন্ট দেখো কি বলছে, এখান থেকে বলছে যে এই ডেটা সেন্টার্স গুলোকে কুল করার জন্য, অর্থাৎ কুলিং ডিমান্ডস হিউজ ওয়াটার ইউসেজ। লেখো 2 নম্বর পয়েন্টে লেখো কুলিং অফ ডেটা সেন্টার্স, কুলিং অফ ডেটা সেন্টার্স। কুলিং, আশা করছি সবাই লিখছো, একবার কমেন্ট সেকশনে লেখো তো লিখছো কিনা, খাতা পেন নিয়ে বসেছো কিনা। কুলিং ডিমান্ডস হিউজ ওয়াটার ইউসেজ, 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্টের মধ্যে দেখো যে এটা যখন কোনো সিদ্ধান্ত বা এটা যখন তোমাকে কোনো রেজাল্ট বের করে দিচ্ছে, এখানে ইনফারেন্স মানে রেজাল্ট বলতে পারো, এটা যখন কোনো রেজাল্ট তোমায় বের করে দিচ্ছে, তখন সে আরো বেশি এনার্জি কনজিউম করছে, তাই না? বেশি এনার্জি কনজিউম করছে, তাই এটাকে লিখতে পারো 3 নম্বর পয়েন্টের মধ্যে যে ইনফারেন্স অর ইউসেজ অলসো কনজিউমস এনার্জি কন্টিনিউয়াসলি, এটা এনার্জি কন্টিনিউয়াসলি কনজিউম করছে, এটা লিখতে পারো। তাহলে 3 নম্বর পয়েন্ট কি বলছি আরেকবার লেখো, ইনফারেন্স অর ইউসেজ অলসো কনজিউমস এনার্জি কন্টিনিউয়াসলি। ওকে, তারপর 3 নম্বর পয়েন্টটা কি দেখো, এটুকুন হলো। তারপর দেখো বলেছে এখানে যে এবার এই এআই মডেলস গুলো তৈরি করতে, যে হার্ডওয়্যার গুলো তৈরি করতে যে এনার্জি ইন্টেন্সিভ মাইনিং হচ্ছে বা সেটাকে ট্রান্সপোর্ট করতে হচ্ছে, তার ফলেও তো পরিবেশের ক্ষতি হচ্ছে, তাই না? তার জন্য 4 নম্বর পয়েন্টের মধ্যে লেখো যে হার্ডওয়্যার প্রোডাকশন অ্যাডস এনভায়রনমেন্টাল কস্ট। ওকে, হার্ডওয়্যার প্রোডাকশন অর্থাৎ হার্ডওয়্যার গুলোকে তৈরি করার জন্য এনভায়রনমেন্টকে দাম দিতে হচ্ছে কিন্তু। ওকে, আর 5 নম্বর পয়েন্টে আমরা কনক্লুশনে চলে যাব। এই যে এক্সপার্টরা কি বলেছে, এক্সপার্টরা বলেছে নিড, 5 নম্বর পয়েন্ট তোমরা লিখছো, নিড সাস্টেইনেবল ডিজাইন, নিড সাস্টেইনেবল ডিজাইন, কমা কুলিং, need sustainable design, comma cooling, comma energy sourcing, comma holistic assessment, need sustainable design, comma cooling, comma
এনার্জি সোর্সিং অ্যান্ড হলিস্টিক অ্যাসেসমেন্টস। দেখো এই যে পাঁচটা লাইন তোমরা লিখলে, এই পাঁচটা লাইনকেই যদি থরে থরে সাজিয়ে লেখো তাহলে দেখবে একটা সুন্দর একটা প্রেসিস তৈরি হয়েছে। ওকে, চলো তাহলে আমি একটা কাজ করি, তোমাদের এটাকে আরেকটু ভালো করে আমরা একটা ফরম্যাটে লেখার চেষ্টা করি, ঠিক আছে? চলো তাহলে, আশা করছি সবাই লিখে নিয়েছো পয়েন্টসগুলোকে। এই পয়েন্টসগুলোকে তোমরা নিজের মতন করে লিখবে। একবার কমেন্ট সেকশনে লেখো তো তোমরা বুঝতে পারছো কিনা। এই যেভাবে আমি বললাম এতক্ষণ ধরে, আমি তো আশা করছি যে তোমাদের বোঝা উচিত, আর সেটা তোমরা বুঝছো কিনা আমাকে একবার কমেন্টে জানিও। যদি অসুবিধা হয় তাহলে আমাকে আবার আরো সহজ করে কিছু বলতে হবে হয়তো, আদারওয়াইজ এভাবে কন্টিনিউ করলে হবে কিনা একবার তোমাদের মতামত কমেন্ট সেকশনে আমাকে জানিও। ওকে, বেশ, তাহলে এটাকে একবার লেখো। কি লেখো? আনসারটা লেখো। লেখো যে জেনারেটিভ, জেনারেটিভ, আমি মুখে বলছি তাই যদি স্পেলিং বুঝতে অসুবিধা হয়, আমার লেখা বুঝতে অসুবিধা হয়, সেটাকে ইগনোর করে চলো। যেহেতু আমি মুখে বলছি সেটা লিখতে থাকো। যেমন জেনারেটিভ এআইস, জেনারেটিভ এআইস র্যাপিড, generative AI's rapid expansion conceals serious ecological consequences, ফুল স্টপ। তাহলে কি লিখলাম আমরা? যে জেনারেটিভ এআই ইজ র্যাপিড এক্সপ্যানশন, এই যে জেনারেটিভ এআই এর যে দ্রুত এক্সপ্যানশন হচ্ছে সেটা কনসিলস, সেটা লুকিয়ে রেখেছে কি? সিরিয়াস ইকোলজিক্যাল কনসিকুয়েন্সেস, ভয়ানক পরিবেশগত ফলাফল। ওকে, তারপরে লেখো যে ট্রেনিং অফ লার্জ মডেলস, ট্রেনিং অফ লার্জ মডেলস। দেখো এই যে এআই, যে কোনো এআই ব্যবহার করলে যে অ্যান্সারগুলো পাও সেই অ্যান্সারগুলো কে দেয়? এই মডেলসগুলোই দেয়, ঠিক? আর সেই মডেলসগুলোকে ডেইলি আপ টু ডেট করতে হয়, ডেইলি তাকে ট্রেন করতে হয়, না হলে সে কি করে উত্তর দেবে না ডে টু ডে ইনফরমেশনগুলো? তাই জন্য বলা হচ্ছে যে ট্রেনিং অফ লার্জ মডেলস কনজিউমস। দেখো একটা কথা বলি, এই যে টপিকটা আজকে আমি বেছেছি, এই টপিকটা কিন্তু তোমাদের রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টপিক হয়ে যায়। হ্যাঁ, তো আশা করছি যে এই প্যাসেজটা পড়ার পরে রিপোর্টটাও এইভাবে লিখে দিতে পারবে তোমরা, ঠিক আছে? আদারওয়াইজ ইফ ইউ নিড such reports on this issue, you can write your uh, uh, in comment section. Okay, চলো তাহলে কি বললাম? Training of large models consumes vast electricity, vast electricity, full stop, sorry, vast electricity ইয়ে করো, যে কমা দিয়ে লেখো, often OFTEN, হ্যাঁ, often from carbon emitting sources, carbon emitting sources, comma, while cooling of data centers demands large volumes of water. ওকে, ফুল স্টপ। ট্রেনিং ছাড়াও এটার ইনফারেন্স যখন হচ্ছে, মানে মডেল ইউজ যখন করছো তখন বেশ মানে পাওয়ারটা কন্টিনিউয়াসলি কনজিউম হচ্ছে, তাই না? ওই বিষয়টা কেউ দিয়ে দাও।
মানে ওই 5টা পয়েন্টের মধ্যে যা ছিল সেগুলোকে আমি সাজিয়ে লিখে দিচ্ছি। তাহলে বিয়ন্ড ট্রেনিং, যদি কেউ খাতা পেন নিয়ে না বসো তাহলে কিন্তু ওটা আলটিমেটলি কোনো লাভ পাবে না, ঠিক আছে? সো আমি চাইছি খাতা পেন নিয়ে বসো। বিয়ন্ড ট্রেনিং ছাড়াও ইনফারেন্স ইনফারেন্স মিন্স যে এই মডেলগুলোকে আমরা ইউজ করছি, অর্থাৎ মডেলগুলোর যে ইউজ সেটা মানে মডেল ইউজ। ওকে, অলসো অলসো ড্রজ পাওয়ার কন্টিনিউয়াসলি, ওকে, কমা, আর হার্ডওয়্যারের ক্ষেত্রে যদি যে ব্যাপারটা জুড়ে দাও অ্যান্ড হার্ডওয়্যার um, and hardware manufacturing and hardware manufacturing adds further environmental burden, ওকে। তাহলে কি বললাম যে তোমার training of large models consume vast electricity, often from carbon emitting sources, while cooling of data centers demands large volume of water. Beyond training, inference, okay, that is model use also draws power continuously, and hardware manufacturing adds further environmental burden. Clear? চলো তারপরে কনক্লুশনের দিকে যাও, দেখো without sustainable uh, strategies in design দেখো যদি সাস্টেনেবল স্ট্র্যাটেজি না নেওয়া হয় এই ডিজাইনে তাহলে কি হবে তাহলে আরো কিসে বলো, মানে উইদাউট সাস্টেনেবল স্ট্র্যাটেজিজ ইন ডিজাইন, আরো কিছু দিয়ে দাও, এনার্জি সোর্সিং, মানে কিসে আমাকে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলোকে লিখছি। তাহলে উইদাউট সাস্টেনেবল স্ট্র্যাটেজিজ ইন ডিজাইন, ইন এনার্জি সোর্সিং, ওকে, তারপরে কুলিং, অর্থাৎ এগুলো করার জন্য যে প্রকৃতির উপরে ক্ষতি হচ্ছে সেটাকে যাতে কম করা যায় তার ব্যবস্থা করতে হবে। কুলিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, ওকে। কমা দিয়ে লেখো বা ফুল স্টপ দিয়ে লেখো, আচ্ছা কমা দিয়ে লেখো এআই গ্রোথ, আচ্ছা কমাই হবে, ফুল স্টপ নয়, আমরা উইদাউট দিয়ে শুরু করেছিলাম। ফ্রেজেসগুলো একটা ফ্রেজ কমপ্লিট হলো এখানে, এবার সাবজেক্ট ভার্ব আসছে। দেখো এআই গ্রোথ risks undermining climate goals, অর্থাৎ আমাদের যে ক্লাইমেট গোলস সেই গোলগুলোকে রিস্কে ফেলে দিতে পারে যদি আমরা এইগুলোকে আন্ডারমাইন করি। ওকে, হয়ে গেল। এবার এই প্রসঙ্গে ওই যে দেখো লাস্টে একটা কথা ছিল যে এই যে এক্সপার্ট, এই লাস্টের লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, এক্সপার্টস কল ফর হলিস্টিক অ্যাসেসমেন্ট। হ্যাঁ, তো এক্সপার্টদের বক্তব্যটা আমরা একটু জুড়ে দেব, তাই লেখো যে এক্সপার্টস আর্জ মানে অনুরোধ করে বলা, এ হলিস্টিক, হ্যাঁ তাহলে এক্সপার্টস আর্জ আ হলিস্টিক অ্যাকাউন্টিং, দায়বদ্ধতা, অ্যাকাউন্টিং of AI's
environmental cost, okay, and the adoption of গ্রিনার মেথডস। দেখো সবুজ শক্তি ব্যবহার করতে বলছে, গ্রিনার মেথডস। সবুজ শক্তি মানে কি, যে কোনো অপ্রচলিত শক্তি, বায়ু শক্তি, সূর্য শক্তি, এগুলো, ঠিক আছে। তাহলে কি বলছে, অ্যান্ড দ্য অ্যাডপশন অফ গ্রিনার মেথডস টু ম্যানেজ ইটস এক্সপ্যানশন, টু ম্যানেজ ইটস এক্সপ্যানশন। ওকে, সো আমাদের কতগুলো শব্দ হলো, একবার তোমরা মিলিয়ে দেখে নিও। সো এগুলো যখন ধীরে ধীরে প্র্যাকটিস করবে তখন দেখবে যে ধীরে ধীরে লেখার কৌশল বৃদ্ধি পাচ্ছে। ওকে, বেশ। এবার এই সেম জিনিসটাকে আমরা কিন্তু কিসে পাবো না, বাংলাতে পাবো। চলো, সারাংশ লিখুন উপযুক্ত। আচ্ছা, এক মিনিট। সারাংশ লেখাও সব ঠিক হলো, টাইটেল তো দিলাম না, তাই না? তাহলে প্রেসি লেখার নিয়ম কি, এটা লিখলে এবার নিচে তোমায় কি করতে হবে, টাইটেল বলে লিখে দিতে হবে, নিচে অথবা উপরে, TITLE, টাইটেল বলে তোমাকে আগে লিখতে হবে। টাইটেলটা কি দিচ্ছ দেখো, তাহলে এইখানে তুমি যেটা টাইটেল দিচ্ছ সেটা হচ্ছে যে এই যে জেনারেটিভ AI গ্রো করছে, তার জন্য তো প্রকৃতির কিছু দাম চোকাতে হচ্ছে। তাই এরকমই একটা সহজ সরল টাইটেল আমরা দেব, যে দ্য environmental cost of generative AI, অর্থাৎ জেনারেটিভ AI এর এনভায়রনমেন্টাল কস্ট, এটা আমাদের টাইটেল। এই টাইটেলের উপরে আমরা, মানে আনসারটাকে বাদ দিয়ে এই টাইটেলের উপরে আমরা কিন্তু লিখলাম। ওকে, শিরোনাম দেওয়াটাও ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, দেখো একটা কথা বলি, শিরোনাম বাধ্যতামূলক কিনা এটা কিন্তু প্রশ্ন করে নেবে, কারণ অনেক সময় থাকে যে প্রশ্নে লেখা থাকে যে ডু নট ইউজ এনি টাইটেল বা ডু নট গিভ এনি টাইটেল। সো সেক্ষেত্রে কিন্তু প্রশ্নটা একবার দেখে নিও টাইটেল দিতে বলেছি কিনা। জেনারেলি পিএসসি পরীক্ষাগুলোতে টাইটেল দিতে বলা হয়। ওকে, আচ্ছা, এবার বাংলাটাতে আসুন। সারাংশ লিখুন ও উপযুক্ত শিরোনাম দিন। হ্যাঁ, দ্রুত গতিতে বিকাশমান জেনারেটিভ কৃত্রিম। দেখো যে প্যাসেজটা আমরা ওখানে করে আসলাম সেম প্যাসেজ আমি এখানে দিয়েছি। আমি একবার এটাকে পড়ে দিচ্ছি এবং এইটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ইংরেজিটা যখন করতে পেরেছো, বাংলাটাও 100% করতে পারবে বলে আমার ধারণা। ঠিক আছে, তাহলে এটা হোমওয়ার্ক থাকছে। তাহলে এই হোমওয়ার্কটা কোথায় সাবমিট করব দাদা? এই হোমওয়ার্কটা তোমরা আমাকে লিখে ছবি পাঠাবে। কোথায় ছবি পাঠাবে দাদা? টেলিগ্রাম গ্রুপে ছবি পাঠাতে হবে। টেলিগ্রাম গ্রুপ কোথায় আছে? এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। ওকে, তাহলে সেইখান থেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করো, করে এই বাংলাটার সারাংশ লিখে আমাকে সাবমিট করো এবং আমি এটার উত্তর টেলিগ্রাম গ্রুপেই দিয়ে দেব। ঠিক আছে, একবার পড়ে নিই তাহলে। দ্রুত গতিতে বিকাশমান জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলির পরিবেশের উপর বড় প্রভাব পড়ছে। বিলিয়ন সংখ্যক ডেটা পরামিতি নিয়ে তৈরি এই মডেলগুলিকে প্রশিক্ষণ দিতে বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়, যার বেশিরভাগই জীবাশ্ম জ্বালানি থেকে আসে। ফলে কার্বন নির্গমন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া এই ডেটা সেন্টারগুলো ঠান্ডা রাখতে বিপুল পরিমাণ জল ব্যবহার করতে হয়, যা স্থানীয় জলসম্পদের উপর চাপ ফেলে। AI ব্যবহারের ক্ষেত্রে প্রচুর শক্তিও খরচ হয়, কারণ প্রতিটি ব্যবহারকারী প্রশ্নের উত্তর তৈরি করতে সাধারণ ওয়েব সার্চের চেয়ে বেশি বিদ্যুৎ লাগে। এছাড়াও এই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার যেমন GPU তৈরির সময়ও খনি থেকে ধাতু আহরণ ও পরিবহনে অনেক শক্তি ব্যয় হয়, যা পরিবেশের ওপর আরও বোঝা তৈরি করে। যদি এই প্রক্রিয়াগুলির সঠিক ব্যবস্থাপনা না হয়,
তবে এআই অবকাঠামো ও ডেটা সেন্টারগুলো টেকসইতার সীমা অতিক্রম করবে এবং জলবায়ু রক্ষার লক্ষ্যই ব্যর্থ হবে। বিশেষজ্ঞদের মতে এআই এর পরিবেশগত প্রভাব সম্বন্ধে পূর্ণাঙ্গ মূল্যায়ন করা ও টেকসই পদ্ধতি গ্রহণ করা জরুরি, বিশেষ করে শক্তির উৎস, মডেল ডিজাইন ও কুলিং সিস্টেমে সবুজ প্রযুক্তি ব্যবহার বাড়ানো প্রয়োজন। ওকে, তাহলে একেবারে ইংরেজিতে যেটা ছিল সেটাকেই আমি বাংলা করে দিলাম যাতে বুঝতেও সুবিধা হয়। এবার এই বাংলা পার্টটার প্রেসিজ সারাংশ তোমাদেরকে লিখতে হবে। ওকে, উত্তর এখানে আমি ফাঁকা রাখলাম, এই জায়গাটাকে ভরাট করার দায়িত্ব তোমাদের। ঠিক এরকম করে যদি ক্লাস চলতে থাকে তাহলে তোমাদের সুবিধা হয় কিনা আমায় একবার ইনফর্ম করো কমেন্ট সেকশনের মধ্যে। সবাই খুব খুব ভালো থেকো।